সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো, শুরুতেই থাকছে সিটি নির্বাচনের খবর। মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শেষ মুহূর্তে প্রচারণায় তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সব সিদ্ধান্তই মেনে নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আর এই ক্ষেত্রে সরকারের সদিচ্ছাই যথেষ্ট মনে করছেন জাতীয় পার্টির প্রার্থী। এদিকে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার ইভিএমে হবে ভোট গ্রহণ। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, আপনার কাছে জানতে চাইবো, মধ্যরাত থেকে তো প্রচারণা শেষ হচ্ছে, তো শেষ মুহূর্তে প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন? গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণে আজ রাত 12টা পর্যন্ত কিন্তু নির্বাচনী যে আনুষ্ঠানিক প্রচারণা করতে পারবেন প্রার্থীরা, এবং এর বাইরে কিন্তু আসলে প্রচারণা করতে পারবেন না। সেটি আসলে আচরণবিধি লঙ্ঘন, সেটি কিন্তু আছে। সকালবেলা আমরা দেখেছি যে গাজীপুর যে রিটার্নিং অফিসার রয়েছেন ফরিদুল ইসলাম, তারা প্রার্থীদেরকে আসলে এই বিষয়টি আবার পুনরায় মনে করিয়ে দিয়ে সতর্ক করেছেন। আমরা সকাল থেকে দেখছিলাম যে মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা তারা কিন্তু নানান প্রতিশ্রুতি টঙ্গীতে গাজীপুরে যে আওয়ামী লীগ মেয়র প্রার্থী রয়েছে এবং একদিকে ভাবিকে টঙ্গীতে হচ্ছে প্রচারণা চালাচ্ছে। তিনি হচ্ছে প্রচারণা চালাচ্ছেন হচ্ছে গাছা এলাকায়, এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন যেমন বিএনপি পরিবারের সরকার শাহরুল ইসলাম, তারাও হচ্ছে প্রচারণা চালিয়েছেন টঙ্গী, এবং সারাদিন তিনি টঙ্গী এবং এর আশপাশ এলাকাগুলোতে হচ্ছে প্রচারণা চালাবেন। এবং এছাড়া যে অন্যান্য যে প্রার্থী রয়েছেন তারাও হচ্ছে প্রচারণা চালাচ্ছেন, এবং কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু থেমে নেই, তারাও কিন্তু ভোটারকে দিচ্ছেন নানান যেহেতু শেষ মুহূর্তে এসেছে প্রচারণা, সেজন্য আসলে ফুরসত নেই আসলে সেই প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে। এবং তারা ভোটারদের সাথে আমাদের কথা হয়েছে, বলছে যে প্রতিশ্রুতির পরও এত প্রতিশ্রুতির পরেও আসলে প্রার্থীদের মাঝে কিন্তু তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এবং 25 তারিখে ভোটের মাধ্যমে তাদের প্রিয় প্রার্থীদের নির্বাচিত করবেন এমনটি জানিয়েছেন এখানকার যে ভোটাররা রয়েছেন। এবং নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ অবস্থানটা কিন্তু হচ্ছে নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। রাজশাহী ছিল আমার কাছে সর্বশেষ। আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে গাজীপুর সিটি নির্বাচনের সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী আজ। 1973 সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেওয়া হয়। 71 সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বেই স্বাধীন হয়েছিল বাংলাদেশ। তার 2 বছরের মাথায় বিশ্ব শান্তির এই আন্তর্জাতিক স্বীকৃতি পান তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেব।
যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। নামকরণ বক্ষব্যাধি হলেও খুলনা বক্ষব্যাধি হাসপাতালে বক্ষ সংক্রান্ত কোনো রোগের চিকিৎসা করা হয় না। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই মাত্র 4 জন মেডিকেল অফিসার দিয়ে দীর্ঘদিন ধরে চলছে এই হাসপাতালটির কার্যক্রম। ফলে হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা সেবা নিতে অনীহা দেখা দিয়েছে রোগীদের। আরও জানাচ্ছেন বাবুল আক্তার। খুলনা খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট মিরেরডাঙ্গায় অবস্থিত বক্ষব্যাধি হাসপাতাল খুলনা বিভাগের 10 জেলা সহ পদ্মার এপারের 21 জেলার মানুষের বক্ষ সংক্রান্ত রোগের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতাল। কিন্তু শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, যক্ষ্মা বা টিবি রোগীদের চিকিৎসা সেবা ছাড়া হাসপাতালটিতে বক্ষ সংক্রান্ত কোনো রোগের চিকিৎসা হয় না, যে কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। এই হাসপাতালে টিবি রোগ ছাড়া অন্য কোনো রোগী ভর্তি হয় না। বক্ষব্যাধি কোনো রোগী নেই এখানে। বিভাগীয় এই হাসপাতালে ব্লাড, এক্স-রে ও ইসিজি ছাড়া অন্য সব ধরনের পরীক্ষাই রোগীদের বাইরে থেকে করতে হয়। এছাড়া কর্মরত চিকিৎসকরা প্রতিদিন না আসায় হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। এক্স-রে করা লাগে বাইরের থেকে, বড় পরীক্ষা করা লাগে বাইরের থেকে। এই আমাকে তো টাকা পয়সা নেই। এখানে ডক্টর রাউন্ডে খুব কম আসে। এতদিন ডাক্তার আসছে কিন্তু এই 2 দিন আসেনি। আমি চাই যে প্রতিদিন যেন ডাক্তার আসে, আর আমরা চিকিৎসা ঠিকমতো পাই না। বিভাগীয় এই হাসপাতালে নার্স ছাড়া অন্য সব পদে রয়েছে জনবল সংকট। চিকিৎসক সহকারীদের 184 পদের বিপরীতে জনবল রয়েছে মাত্র 122 জন। শূন্য রয়েছে 62টি পদ। কোনো বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ অবস্থায় জনবল বৃদ্ধির নানা উদ্যোগের কথা জানালেন সংশ্লিষ্ট এই 2 কর্মকর্তারা। 11টা পদের মধ্যে মাত্র 4 জন চিকিৎসক এই মুহূর্তে কর্মরত আছেন। এর ভিতরে আবার কোনো কনসালটেন্ট নাই। বিশেষ করে বক্ষব্যাধি হাসপাতালে বক্ষব্যাধি কনসালটেন্ট চিকিৎসক যদি না থাকেন, তাহলে এখানে অনেক জটিল রোগীর চিকিৎসা করতে আমাদেরকে অনেক কষ্ট পেতে হয়। মেডিকেল অফিসার পোস্টিংয়ের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা বারবার স্বাস্থ্য অধিদপ্তরকে লিখেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখেছি, তারা আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা সেভাবে সাড়া পাচ্ছি না। 4 জন মেডিকেল অফিসার দিয়েই কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা। শুধু অন্তঃবিভাগে ভর্তিকৃত যক্ষ্মা বা টিবি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে। নামেই বক্ষব্যাধি হাসপাতাল, এখানে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, দেওয়া হয় না বক্ষ সংক্রান্ত কোনো রোগের চিকিৎসা সেবা। এভাবে অসহায় রোগীদের বিনা চিকিৎসায় আর কতদিন থাকতে হবে, এমনটাই প্রশ্ন দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাধারণ মানুষদের। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। রাজধানী মিরপুরে আদালতের নির্দেশ অমান্য করে চলছে কবরস্থানের জায়গা দখল। এছাড়াও প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে খেলার মাঠে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। থানা পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে জনপ্রতিনিধিরা বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে নেওয়া হচ্ছে পদক্ষেপ, কিন্তু জাতীয় গৃহায়নের স্বার্থান্বেষী কর্মকর্তাদের যোগ সাজসে শক্ত খুঁটি গেড়েছে দখলদাররা। জিএম শাহজাহানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার প্রাচীন এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অসংখ্য মানুষের স্বজন। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগের সঙ্গে মিশে আছে এই জায়গা, কিন্তু ভূমিক্ষেপও একদল স্বার্থান্বেষী মানুষের লালসার শিকারে পরিণত হতে যাচ্ছে এই কবরস্থান। কবরস্থানের জায়গা দখল করায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি করেও কোনো সুরাহা পাননি। তাই কবরস্থান রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা। যেহেতু আমরা চাই মুসলমান হিসেবে যে কবরস্থানই থাকবে এবং খেলার মাঠই থাকবে। আমরা চাই ওই ভূমিদস্যুর হাত থেকে মুক্ত করে কবরস্থানই থাকে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন মুসলমানের পক্ষ থেকে। যে মাঠের জায়গা মাঠ থাকবে, কবরস্থানের জায়গা কবরস্থান থাকবে। তারা কত বড় ভূমিদস্যু, তারা হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও তারা কবরস্থানের জায়গা দখল করে ফেলে। আমার এই ব্যাপারটা আমার বোধগম্য না। এদিকে চলতি বছরে কালশির এক জনসভায় প্রধানমন্ত্রী মাঠ দখলমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। সেই মাঠেই এবার নির্মাণ হচ্ছে ভবন। এই কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশনা বিরোধী বলেও দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। যেখানে তারা বক্তব্য দিচ্ছে আপা, এটি কিন্তু একটা বালুর মাঠ, খেলার মাঠ। এখানে ন্যাশনাল হাউজিং সোসাইটি এটা কিন্তু প্লট আকারে দিয়ে দিয়েছে। উনি বলছেন এটা হবে না। এবার আমি চাপ আপনি ঘোষণা দিয়ে দেন, উনি ঘোষণা দিয়েছে এটা খেলার মাঠ হবে। এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। এটা ন্যাশনাল হাউজিং এর ইয়েতে আছে। আমরা ন্যাশনাল চিঠি লিখবো, আমাদেরকে অফিসিয়ালি বরাদ্দ দিতে হবে। আচ্ছা।
কবরস্থানের সাধারণ সম্পাদক আমানত হোসেন এবং মাঠ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন বেনু অভিযোগ করেন, ভূমি ক্ষেত্রদের বিরুদ্ধে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেও কোনো সহযোগিতা পাননি। জান্নাতুল মা কবরস্থানে যে জায়গা নিয়ে আজকে এই সমস্যা, এত সুন্দর কবরস্থান আমার মনে হয় না 10 নম্বর মিরপুরে ঢাকাতে আছে কিনা। থানার মাধ্যমে জানাইছি যে আমাদের কাছে এই জিডি, এই রায়, এই নিষেধাজ্ঞা জারি সব কাগজপত্র আমাদের আছে। জিডিতে আমরা কমপ্লিট করে জিডি করা হয়েছে 6 তারিখে, আমি তাদেরকে জানাইছি। তারপরেও কেন তারা জোর করে কীভাবে কাজ করছে আমি জানি না, কিন্তু থানা থেকে এখানে আসার পরেও তার কোনো উত্তর আমাকে দিতে পারে নাই। তো বলছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে কি কাজ বদ্ধ করলেন না কেন, যেহেতু হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি আছে কেন বদ্ধ করলেন না। বললো আমি পরে কথা বলবো, আমি এই কথা বললে সে চলে গেল এখান থেকে। বিষয় ইদানিং আমরা লক্ষ্য করছি যে ট্রপিক্যাল হোমস নামে একটা প্রতিষ্ঠান, তারা কিছু সংখ্যক মস্তান টাইপের কিছু লোকজন নিয়ে তারা এলাকার বাউন্ডারি করে আনে। এটাতে আমাদের বাধা দেওয়ার মতো কোনো অবস্থান ছিল না। এই মন্ত্রীকেও এবং আমার মেয়র মহোদয় সহ আমার এলাকার এমপি আল্লাহ দিলাসুদ্দিন মোল্লা সাহেব, উনি নিজেও আমাকে কথা দিয়েছেন যে উনি বলছেন যে আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি এলাকাবাসীর সাথে আসি এবং এটা বাস্তবায়নের লক্ষ্যে যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার আছে সেটা আমি নেব ইনশাল্লাহ। তবে দখলদারদের দাবি, সরকারি নিয়ম মেনেই তারা কাজ পেয়েছেন। যে আমরা যেভাবে আসি ওখানে 2018 সাল থেকে যেভাবে আসি, আপনি সেটা একটু নিয়ে যাবেন। খেলার মাঠ, কবরস্থানের জমি দখলের বিষয়ে কোনো কথা বলতে নারাজ পল্লবী থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম। কবরস্থান এবং খেলার মাঠ দখলমুক্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। দিনাজপুরের পার্বতীপুরে হোসেন আলী নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে পার্বতীপুর চিরির বন্দর সড়কের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, হোসেন আলী সোমবার সন্ধ্যায় ব্যাটারি চালিত ভ্যানে বাড়ি থেকে নাতির জন্য খাবার নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। রাতে রাস্তার পাশে হোসেন আলীকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পথচারীরা। পরে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাত 1টায় শহরের দিঘুলিয়া সেতুর পাশে ওই ব্যবসায়ীকে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত মাছ ব্যবসায়ী আলী আকবর বাপ্পি সদর উপজেলার পাড়দিঘুলিয়া এলাকার দেলবর ব্যাপারীর ছেলে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান জানান, রাতে সদর থানা পুলিশ বাপ্পির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ ও আওয়ামী লীগ। বাগাতিপাড়ায় উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তমালতলা মোড়ের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদের সভাপতিত্বে এক পথসভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ, আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম মিলন সহ আর অনেকে। এছাড়াও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমদ। কুড়িগ্রামের চিলমারিতে শুরু হয়েছে বড় ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। কৃষকরা জানান, এই মৌসুমে ক্ষেতে পোকার আক্রমণ কম হওয়ায় বোরোর ভালো ফলন হয়েছে। প্রতি বছর শ্রমিক সংকট থাকায় এবার উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শুরু হয়েছে ধান কাটা। প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে উপজেলার পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো থানাহাট ইউনিয়নের ঠগেরহাট এলাকায় 105 জন কৃষকের 50 একর জমিতে 3টি হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন করা হচ্ছে। আমরা এইখানে 50 একর জমিতে ধান বীজ বপন থেকে শুরু করে কাটা পর্যন্ত সম্পূর্ণ কাজটা কিন্তু মেশিনের সাহায্যে করেছি। মোদ্দা কথা হচ্ছে যে আমরা লাভজনক কৃষি করার জন্যই কিন্তু আমরা এই যান্ত্রিকরণ কাজে এখন প্রসার করার চেষ্টা করছি।
সংবাদের এই পর্যায়ে থাকছে বাণিজ্যের খবর। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও জাপানের যৌথ বিনিয়োগ পরিচালিত প্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংসের সকল গ্রাহকদের জন্য আয়োজন করা হয় জেবিএস কর্পোরেট নাইট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট একেএম রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল মাহমুদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেবিএস হোল্ডিংসের পক্ষে কোম্পানির চেয়ারম্যান সুকুম সাকাই, সিও কামাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।